ওই সাগর। কি রে, এমন করে দৌড়ে কোথা থেকে আসছিস? কোথা থেকে এসেছি সেটা জানার থেকেও বেশি দরকারি কথা তোকে বলার আছে। কি কথা? কালকে রাত 8টায় আরোহীর বিয়ে। কি? হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? সেটা আমিও জানি না। এখন তাহলে কি করবি? যেইটা ভেবেছিলাম সেটাই করব। মানে? তোর এর মানে জানতে হবে না। তুই শুধু কালকে রাত 7টার সময় আমাদের সব বন্ধুদের এখানে আসতে বলে দে। কেন, সবাই এখানে এসে কি করবে? সেইটা না হয় কালকেই জানতে পারবি কি করে। তোকে এখন যা বললাম তুই শুধু সেইটুকু কর। আচ্ছা। আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি কে, আর এই আরোহীটাই বা কে যার বিয়ে কালকে। আসেন তাহলে পরিচয়টা দিয়ে নেই। আমার নাম সাগর। এই শহরের নামি দামি বড়লোক বাবার দুই মাত্র ছেলে। বুঝতে পারলেন না তো? আরে ভাই, আমি আমার মা বাবার ছোট ছেলে। আমার আগে একটা বড় বোন আর বড় বোন রয়েছে। আমি ছোট হওয়াতে সবসময় নষ্টামি ফাইজলামি করে বাড়ির সবাইকে মাতিয়ে রাখি। আর হ্যাঁ, আমার বড় বোন আর ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আর আমি এখন ভার্সিটিতে শেষ বর্ষে পড়ি। কিছুদিন পর পরীক্ষা, তারপরে আমি মুক্ত। আমার বাবা আর বড় ভাই সবসময় আমাদের ব্যবসা দেখাশোনা করে। বাবা আমাকে অনেক বলেছে ব্যবসায় হাত দিতে, কিন্তু আমার এই ব্যবসা করা ভালো লাগে না, তাই আমি অফিসেও যাই না। তাছাড়া বড় ভাই থাকায় বাবাও আমাকে এতটা জোর করে না। আমি যত দুষ্টুমি করি না কেন, কেউ যদি আমার নামে বাড়িতে এসে বাবার কাছে বিচার দেয়, তাহলে আমাকে রক্ষা করার জন্য সবসময় বৌদি আর মা আছে। তারা থাকার কারণে বাবা আমাকে কখনো কিছু বলতে পারে না। ও হ্যাঁ, আরোহীর কথা তো বলাই হলো না। আরোহী নামটা আমার হৃদয়ের সব থেকে বেশি কাছের। একটা সময় আমার জীবনের সম্পূর্ণ জোরে এই মেয়েটাই বিরাজ করত, কিন্তু কালকে সেই মেয়েরই বিয়ে। আসলে আরোহী আমার এক্স গার্লফ্রেন্ড। আরোহী তার মা বাবার একমাত্র মেয়ে। আমরা একই সাথেই পড়তাম। চলুন তাহলে আপনাদের বলি আরোহীর সাথে আমার প্রেমটা কিভাবে হয়েছিল, আর কীভাবেই বা সব শেষ হয়ে গেল। আমি তখন ভার্সিটির দ্বিতীয় বর্ষে পড়ি। আমি, জয়, রাজু আর বাকি যতগুলো বন্ধু ছিল সবাই বাইক নিয়ে সেই দিন বিকালে ঘুরতে বেরিয়েছিলাম। যেই দিন ঘুরতে বেরিয়েছিলাম তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। আমি আমার বাইক নিয়ে সবার আগে ছিলাম, আর বাইকটা রাস্তায় থাকা জলের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন ভুলবশত আমার বাইকের চাকা থেকে জল পাশে থাকা 3টা মেয়ের মধ্যে একটা মেয়ের শরীরে গিয়ে লাগে, আর মেয়েটার সাথে সাথে চিৎকার করে ওঠে, আর আমরা বাইক থামিয়ে ফেলি। পিছনে ঘুরে মেয়েটার দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটার চেহারা অনেক সুন্দর। বিশেষ করে মেয়েটার চোখ দুটো বেশি সুন্দর। চোখের দিকে তাকালে মনে হয় চোখে কত মায়া। মেয়েটার চোখ দেখতে দেখতে আমি মেয়েটার সামনে চলে গেলাম। মেয়েটা যে আমাকে বকছে তার দিকে আমার কোনো খেয়ালই নেই। আমি শুধু মেয়েটার চোখের দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ করে আমার মুখ ফুটে বলতে শুরু করলাম, জানি না কি আছে তোমার ওই চোখে, তবুও বারবার এই চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। জানি না তোমার চোখের দিকে তাকিয়ে আমি কোথায় হারিয়ে যাই, তবুও বারবার সেই অদৃশ্য জায়গায় হারাতে মন চায়। জানি না তোমার এই চোখে কি মায়া আছে, তবুও মন চায় এই মায়ার মধ্যে সারা জীবন আবদ্ধ হয়ে থাকতে। তুমি কি আমাকে একটু সুযোগ দিবে তোমার এই মায়ার মধ্যে আবদ্ধ হবার? কথা দিচ্ছি, যতদিন জীবিত থাকবো ততদিন এই মায়া ছেড়ে বের হব না। কথা শেষ করতে না করতেই আমার গালে ঠাস ঠাস 2টা থাপ্পড় পড়ল। থাপ্পড় খাওয়ার পর আমার হুঁশ ফিরল। কত বড় সাহস! একে তো বাইক দিয়ে আমার কাপড় নষ্ট করে দিয়েছি, তার উপর আবার রাস্তা দিয়ে বখাটে ছেলেদের মতো মেয়েদের টিস করছি। সরি, আমি আসলে হারিয়ে গিয়েছিলাম কোথায়? আপনার ওই গোল গোল 2টা চোখের মধ্যে। আবার আরো 2টা দিব নাকি? না না, 2টাকেই শিক্ষা হয়ে গিয়েছে। ভালো শিক্ষা হয়েছে, না হলে আরো 2টা দিয়ে শিক্ষা দিয়ে দিতাম। তার আর কোনো প্রয়োজন নেই। কি রে আরোহী, তুই এখানে দাঁড়িয়ে ওদের সাথে কি কথা বলছিস? পূজা, ওরা কিছু দূরে ছিল তাই জানে না মেয়েটির সাথে কি হয়েছে। আরে দেখছিস না, একে তো বাইক দিয়ে রাস্তার জলগুলো আমার শরীরে দিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে, তার উপর আবার এখানে দাঁড়িয়ে কবি সাহিত্যিকদের মতো কথা বলছে। হয়েছে হয়েছে, তোর আর ওদের সাথে ঝগড়া করতে হবে না। তুই ওদের সাথে ঝগড়া করে পারবি না। কে বলছে আমি পারবো না? ওদের মতো বখাটে ছেলেদের শিক্ষা না দিলে ভালো হবে না। ঠিকই বলেছিস, ওদের একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। সারাদিন বাইক দিয়ে শুধু রাস্তায় ঘুরে আর মেয়েদের উত্তপ্ত করে।
আপনি কিন্তু শুধু শুধু আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি কাউকে মিথ্যা অপবাদ দিচ্ছি না। তোরা যেমন ছোট লোক, আমি তোদের তেমন বলছি। সাগর, দেখছিস ওর কত বড় সাহস! ও আমাকে ছোট লোক বলছে। ছোট লোক বলেছি, বেশ করেছি। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বখাটে, রাস্তার কুত্তা, শয়তান, বদমাশ সব বলবো। সাগর, তুই ওকে চুপ করতে বল, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। তখন কিন্তু তোরা আমার উপর কোনো দোষ দিতে পারবি না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে মারবি? যদি সাহস থাকে তাহলে আমার শরীরে হাত দিয়ে দেখা। তোকে যদি জেলের ভাত না খেয়েছি তাহলে আমার নাম পূজা না। তোর মতো সেমরির নাম পূজা হলেই কি, আর না হলেই বাকি। কি, আমার নাম নিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস? আজকে আমি তোকে মেরেই ফেলবো। কথাটা বলেই পূজা জয়ের দিকে তেড়ে আসতে লাগলো। আয়, সাহস থাকলে আমার শরীরে হাত দিয়ে দেখা, তোর হাত আমি আজকেই কেটে ফেলবো। পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে দেখে আমি আর বাকি বন্ধুরা জয়কে দূরে সরিয়ে আনলাম, আর আরোহী আর জয়া পূজাকে নিয়ে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন অচেনা দুই মানুষ এইভাবে ঝগড়া করে কিভাবে, আর যেখানে আমার আর আরোহী ঝগড়া করার কথা সেখানে জয় আর পূজা ঝগড়া করলো কেন? আসলে পূজা আর জয় কেউ অপরিচিত না, ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর ওদের সম্পর্কটা আমি করিয়ে দিয়েছিলাম। কিরে, হঠাৎ এমন কি হলো যার জন্য তুই পূজার সাথে এমন করে ঝগড়া করছিস? আরে, ওর সাথে পূজার মধ্যে ঝগড়া হয়েছে। কবে? তুই বেড়াতে যাওয়ার কিছুদিন পরে সে ঝগড়া ঠিক করার জন্য তো জয় তোকে বারবার আসার জন্য ফোন করেছিল। ও ঠিক আছে, তাহলে কালকে ভার্সিটিতে গিয়ে সব ঠিক করে দিব। তারপর আমি বাড়িতে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে আরোহীর কথা ভাবছিলাম। কে এই আরোহী? কোথায় বা বাড়ি? ওইখানের আমরা সবাইকে চিনি, কিন্তু এর আগে কখনো আরোহী মেয়েটাকে দেখি নাই। না, কালকে ভার্সিটিতে গিয়ে আগে পূজার থেকে আরোহীর সম্পর্কে সব জানতে হবে। কোথায় বাড়ি, কি করে, সব কিছু জানতে হবে। কিছু সময় দেখায় কেমন জানি আমাকে পাগল বানিয়ে দিয়েছে। কিছুতেই ভুলতে পারছি না। জানি না মেয়েটার মাঝে কি এমন আছে যার জন্য আমি মেয়েটাকে ভুলতে পারছি না। আরোহীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে খেলাম আরেকটা ধাক্কা। কলেজের ভিতরে যেতেই দেখতে পেলাম কালকের সেই মেয়েটা, অর্থাৎ আরোহী পূজার সাথে আমাদের কলেজে এসেছে। আমি আরোহীর দিকে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে রয়েছি। তখনই জয় আমার পিছনে দেখে এসে ধাক্কা দিল। কিরে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু না। তাহলে চল সামনে যাই। হ্যাঁ চল। আচ্ছা, ওই মেয়েটা কে রে? কোনটা? ওই যে পূজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আরে, ওর নাম আরোহী। নাম আমি জানি, কিন্তু আমাদের ভার্সিটিতে কি করে? এখানে পড়ে, তাহলে এখানে আসবে না তো কোথায় যাবে? এখানে পড়ে মানে? গত 2 বছরে তো কোনোদিন ওকে আমি এই ভার্সিটিতে দেখি নাই। দেখবি কি করে? ওই তো এখানে পড়ে না। একবার বলছিস পরে, আবার বলছিস পরে না। এটা তুই কি শুরু করছিস, আমাকে একটু বলবি? আরে, আরোহী এতদিন আমাদের ভার্সিটিতে পড়তো না, অন্য কোথাও পড়তো। তুই বেড়াতে যাওয়ার কিছুদিন পরই এখানে ভার্সিটি পরিবর্তন করে চলে এসেছে। ও হ্যাঁ, চল তোকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। আমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিবি, নাকি আমি তোর আর পূজার সম্পর্কে আগের মতো করে দিব? দুইটাই একই জিনিস। তাহলে এত ভাবনা করে সরাসরি বললেই পারিস। হয়েছে, এখন লেকচার না দিয়ে চলো, আমার আর পূজার সম্পর্কে ঠিক করে দেবে। আচ্ছা চল। তারপর আমি আর জয় পূজার কাছে যেতে লাগলাম। ওদের কাছে যেতে যেতে বাকি বন্ধুরা আর জয়াও চলে আসলো। তারপর সবাই মিলে শহীদ মিনারে গিয়ে বসলাম। এখন বল, তোদের সমস্যাটা কি? তার আগে আপনি বলেন, আপনি আমাদের এইভাবে এখানে নিয়ে আসলেন কেন? আমি তো আপনাকে এখানে আনতে চাই নাই। জোর করে এখানে এনে আবার বলছেন আনতে চাননি। আমি কি আপনাকে একবারও বলেছি আপনি আমাদের সাথে আসুন? না। তাহলে শুধু শুধু আমাদের সাথে এসে আবার আমাকে বকছেন কেন? ওই, তোরা চুপ করবি? সাগর, তুই আমার আর জয়ের সমস্যা সমাধান করতে এসেছিলি নাকি আরোহীর সাথে ঝগড়া করতে এসেছিস? আমি ঝগড়া করছি নাকি তোর বান্ধবী আমার সাথে ঝগড়া করছে? কি, আপনি আমাকে ঝগড়াতে বলতে চাচ্ছেন? দেখছিস সব সময় কথার উল্টো মানে বের করে। আমি মোটেও উল্টো মানে বের করি নেই। আপনি পেঁচিয়ে আমাকে ঝগড়াতে বলেছেন, আমি শুধু সেটা সরাসরিভাবে বলেছি। তোরা আবারও শুরু করলি। এরপর যদি তোরা আর একবার ঝগড়া করেছিস তাহলে আমি এখান থেকে চলে যাব, আর আমার আর জয়ের সমস্যা সমাধানও করতে পারবি না। কি আর হবে, ওই কোনো সময় আমার খবর নেয় না,
আমার সাথে কোথাও ঘুরতে যায় না। তুই বল, ভালোবাসি বলে কি সবসময় আমাকেই আগে ওর খবরাখবর নিতে হবে? ওই কোনো সময় আমার খবর নেয় না, তার মানে কি ওই আমাকে ভালোবাসে না? জয়, কথাটা কি সত্যি? হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমি ওর কাছে কয়েকবার ক্ষমা চেয়েছি, তবু আমাকে ক্ষমা করেনি। পূজা, জয় যেহেতু ক্ষমা চেয়েছে, তাহলে ওকে ক্ষমা করে দিয়ে আবার সব কিছু আগের মতো করে নেওয়া তোর উচিত ছিল। ওকে ক্ষমা করে আবার সব কিছু আগের মতো করে নিলেই যে ও আর কখনো এমন করবে না বা করতো না, তার কোনো নিশ্চয়তা নেই। জয়, তুই কি আর কখনো এই ভুল করবি? না, একবার ভুল করে আমার শিক্ষা হয়ে গেছে। এইবার তোকে ক্ষমা করে দে। না, তবু আমি ওকে ক্ষমা করব না। ঠিক আছে, তাহলে আজকে তোদের দুইজনের কাউকেই ক্লাস করতে হবে না। ভার্সিটিতে এসেছি, তাহলে ক্লাস করব না কেন? কারণ জয় আজকে তোকে নিয়ে সারাদিন ঘুরবে, আর কালকে আমাদেরকে তোরা দুইজন মিলে ট্রিট দিবি। কি এইবার তো জয়কে ক্ষমা করে দিবি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও কি আমার সাথে ঘুরতে যাবে? সাগর যখন একবার বলে দিয়েছে, তাহলে আমি আর কিভাবে না করব? তাহলে আমার কি হবে? আমি কার সাথে বসে ক্লাস করব? কেন, আমরা আছি না, আমাদের সাথে বসে ক্লাস করবে। মরে গেলেও আপনার সাথে বসে ক্লাস করব না। কথাটা বলে একদিন দিয়ে আরোহী চলে গেল, আর অন্য দিক দিয়ে পূজা ও জয় ঘুরতে চলে গেল। এইভাবেই চলতে লাগলো। প্রতিদিন ভার্সিটিতে এসে আরোহীর সাথে ঝগড়া করা, ক্লাসে আরোহীর দিকে তাকিয়ে থাকা, আরোহীর সাথে ফাইজলামি করা, এসব আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে। ওই, আপনি প্রতিদিন আমার দিকে এইভাবে তাকিয়ে থাকেন কেন? ভালোবাসি বলে। কাকে ভালোবাসেন? তোমাকে। ভালোবাসি বললেই হলো? তাছাড়া ভালোবাসা কি এইভাবেই হয়ে যায় নাকি? আমার ভালোবাসা তো এইভাবেই হয়েছে, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি আপনাকে? আপনার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এখানে মাথা খারাপ হবার কি আছে? মাথা খারাপ না হলে কি কেউ এসব বলে? তাছাড়া আপনি ভাবলেন কি করে আমি আপনার মতো একটা বখাটে ছেলেকে ভালোবাসবো? কেন, আমাকে কি ভালোবাসা যায় না? না, তোর মতো ছেলেকে ভালোবাসা যায় না। কেন ভালোবাসা যায় না একটু বলবে? তোর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। তাছাড়া তোর সাথে তো আমি জীবনে ভালো মতো কথাও বলি নেই, সবসময় ঝগড়া করেছি। তাহলে তুই ভাবলি কি করে তোর মতো কাউকে আমি ভালোবাসবো? কারণ আমি তোমার ঝগড়ার মধ্যে ভালোবাসা দেখেছি। কেউ একজন বলেছিল প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায়, আর আজকে সেটার প্রমাণও পেলাম। কথাটা বলে আরোহী হাসতে লাগলো। আগে যখন আরোহী হাসতো তখন মুগ্ধ দৃষ্টিতে আরোহীর হাসির দিকে তাকিয়ে থাকতাম, আর কানে শুনতে কতটা ভালো লাগতো। কিন্তু আজকে আরোহীর হাসির শব্দগুলো আমার কানে অসহ্য লাগছে। মনে হচ্ছে কেউ আমার বুকে তীর মেরে বুকটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। কিছু সময় পর আরোহীর হাসি থামলো। এখনো সময় আছে, এইসব পাগলামি বন্ধ কর, না হলে দেখবি একদিন তোর স্থান পাগলা গারদে হবে। তোমার জন্য আমি পাগলা গারদেও থাকতে রাজি। তুমি শুধু বলো তুমি আমাকে ভালোবাসো, আর আমার সাথে সারা জীবন থাকবে। এক কথা একবার বললেই তুই বুঝিস না? তোকে একবার বলেছি না আমি তোকে ভালোবাসি না? তাহলে বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করিস কেন? তুই সত্যিই আমাকে ভালোবাসো না? এইবার বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি না? হ্যাঁ, বেশ বুঝেছি। আসলেই তোদের মতো বখাটেদের তোদের বাসায় না বোঝানো পর্যন্ত বুঝিস না। এই কাজটা যদি আমি আগেই করে দিতাম, তাহলে হয়তো এত সময় প্যাচাল করতে হতো না, হয়তো। আচ্ছা, আমার মুখ না দেখতে হলে তুমি কি অনেক খুশি হবে? আর তোর মুখও দেখতে হতো না। হ্যাঁ হ্যাঁ, তোর মুখটা যদি আমি আর কোনোদিন না দেখতে পারতাম, তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। অন্তত প্রতিদিন ভার্সিটিতে এসে তোর সাথে ঝগড়া করতে হতো না। ঠিক আছে, তোমার খুশিতেই আমি খুশি। আজকের পর থেকে তোমাকে আর আমার মুখ দেখতে হবে না। তাহলেই আমি বাঁচলাম। কথাটা বলেই আমি চোখ মুছতে মুছতে চলে আসতে লাগলাম। এত সময় ধরে ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়েছিল, এমনকি আমাদের সব বন্ধুরাও। আমি চলে আসার সময় জয় এবং বাকিরা আমাকে কয়েকবার ডাকছিল, কিন্তু ওদের কথা শুনি নাই। আরোহী, তুই কি কাজটা ঠিক করলি? কোন কাজ? এইমাত্র সাগরের সাথে যেটা করলি। আরোহী, আরোহী, সাগর কিন্তু তোকে অনেক ভালোবাসে। ছাড় তো, ওর মতো ছেলেদের ভালোবাসা আমার চেনা আছে। আজকে এক মেয়েকে ভালোবাসবে আর পরদিনই অন্য মেয়ের পেছনে ঘুরবে। সাগর কিন্তু এমন ছেলে না। আরে বাদ দে বাদ দে। দেখতে দেখতে রাত হয়ে গেল। সারাদিনে একবারের জন্যও আরোহীর কথাগুলো মাথা থেকে বের করতে পারি নাই। সব সময় আরোহীর কথাই মাথায় ঘুরছে। আজকে থেকে আরোহীকে না দেখে থাকতে হবে, কথাটা ভাবতেই চোখ দিয়ে জল পড়তে শুরু করলো।
না, আমি আরোহীকে না দেখে বাঁচতে পারবো না, আর আরোহীকে ছাড়া বাঁচতে পারবো না। তাই সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দিব। ঘরে ফল কাটার জন্য যে ছুরিটা ছিল সেইটা নিয়ে আসলাম, তারপর হাতের রগের উপর রাখলাম। এখন একটা টান দিব আর সব কষ্ট, সব চোখের জল একেবারে শেষ হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। যখনই ছুরিটা দিয়ে আমার রগটা কেটে ফেলবো তখনই আমার মোবাইলের রিংটং বেজে উঠল। আপনারা যদি ভাবেন আরোহী ফোন দিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন। ফোন আমার বোন অর্থাৎ দিদি দিয়েছে। ধরবো না করেও ফোনটা ধরলাম। ফোন ধরতেই বুঝতে পারলাম আমার দিদির ছেলে দিদির মোবাইল দিয়ে কল দিয়েছে। তার সাথে কথা বলে জানতে পারলাম দিদি সিঁড়ি থেকে পড়ে অনেক ব্যথা পেয়েছে, আমাকে নাকি যেতে বলেছে। তাই সেই দিন রাতেই মা বাবাকে বলে দিদির বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম। সেখানে 15 দিনের মতো থেকে বাড়িতে চলে আসলাম। এই পরের দিকে একবারের জন্য মোবাইল চালু করি নাই। মা বাবা দিদির মোবাইলে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে আমার মোবাইলের কি হয়েছে, কিন্তু আমি আগে থেকে দিদিকে বলে দিয়েছি যে আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, তাই ঠিক করতে দিয়েছি। আর দিদিও মা বাবাকে এটাই বলে দিয়েছে। 15 দিন পর বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করার জন্য আড্ডার জায়গায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার সব বন্ধুরা আছে, আমিও তাদের সাথে আড্ডায় যোগ দিলাম। সাগর, তুই যে দিদির বাড়িতে যাবি সেটা তো বলে গেলি না? আরে হঠাৎ করে খবর আসলো দিদি নাকি ব্যথা পেয়েছে, তাই তোদের না বলে চলে যেতে হলো। তাহলে মোবাইলটা বন্ধ রেখেছিলি কেন? মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল তাই ঠিক করতে গিয়েছিলাম। অন্তর আমাদের সাথে মিথ্যা কথা বলিস না। আমরা জানি তুই আরোহীর জন্যই মোবাইল বন্ধ করে রেখেছিস। জানিস যখন ভালো। আরোহীর উপর রাগ করে তুই আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিছিস কেন? আরে এইসব বাদ দে, আর ভালো লাগে না। ঠিক আছে, তো কালকে ভার্সিটিতে যাবি না? না রে, অনেকদিন ধরে ঠিক মতো ঘুম আসতে পারি না, তাই ভাবছি কালকে একটু ভালো মতো দুপুর পর্যন্ত ঘুম আসবো। দেখ সাগর, আমরা কিন্তু জানি তুই আরোহীর জন্য ভার্সিটিতে যেতে চাচ্ছিস না। আচ্ছা, তুই তোর নিজের জন্য পড়াশোনার ক্ষতি করছিস কেন? আমি কারোর জন্য আমার পড়ালেখার ক্ষতি করছি না। আর আমি এতদিন পর তোদের সাথে দেখা করতে আসলাম, তোরা কোথায় ভালো মন্দ জিজ্ঞাসা করবি, কিন্তু তোরা তা না করে কিসব নিয়ে পড়ে আসিস। এরপর যদি আর একবার তোরা ওই মেয়ের নাম আমার সামনে নিয়েছিস তাহলে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আমরা ওর নাম তোর সামনে আর নিব না। কথাটা জানি মনে থাকে। হ্যাঁ, থাকবে। তারপর কিছু সময় কথা বলে বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালে মনের আনন্দে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার ঘুমের 12টা বাজাতে হারামি বন্ধুগুলো বাড়িতে এসে উপস্থিত হলো। কি আর করার, ওদের রুমে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। কিছু সময় পর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। কিরে, তোরা ভার্সিটিতে না গিয়ে এখানে কি করছিস? তোকে নিতে এসেছি। তোদের তো কালকেই বললাম আমি আজকে যাব না, আমি সারাদিন ঘুম আসবো, তাহলে আবার আসতে গেলি কেন? এখন তো ঘুম ভেঙে গিয়েছে, তাহলে চল আমাদের সাথে ভার্সিটিতে যাবি। না, আমি সকালে নাস্তা করে আবার ঘুম আসবো। আমি যদি সমস্যা না পড়তাম তাহলে তোকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করতাম না। তুই আবার কি সমস্যায় পড়লি? প্রতিদিনের সমস্যাটাই। মানে? ওর আর পূজার আবার ঝগড়া লেগেছে, আর পূজা বলেছে তুই সবকিছু ঠিক করে না দেওয়া পর্যন্ত জয়ের সাথে পূজার একটা কথা বলবে না। না, তোদের নিয়ে আর আমি পারি না। প্রতিদিন ঝগড়া করিস আর সেই ঝগড়ার সমাধান আমাকেই করে দিতে হয়। তাহলে আজকে ভার্সিটিতে গিয়ে ওদের সব সমস্যার সমাধান করে দে। আজকে না গেলে হয় না? না, পূজা আমার সাথে অনেক ধরে কথা বলে না। চল না, একটু ওকে বুঝিয়ে আমার সাথে কথা বলার জন্য রাজি করাবি। আজকে কিন্তু শেষবার, এরপর থেকে আমি আর তোদের কোনো ঝগড়ার সমাধান করে দিতে পারবো না। ঠিক আছে চল। অবশেষে না চাইতেও ভার্সিটিতে যেতে হলো। ভার্সিটিতে গিয়ে শহীদ মিনারে সবাইকে নিয়ে বসলাম। বল এখন তোদের কি নিয়ে ঝগড়া লেগেছে? কাদের মধ্যে আবার ঝগড়া লাগলো? কাদের মধ্যে আবার ঝগড়া লাগলো মানে? তোরা জয়ের মাঝে না ঝগড়া লেগেছে? ও হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঝে তো ঝগড়া লেগেছে। জয়, সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলছে? কি চলছে মানে? মানে আমি স্পষ্ট বুঝতে পারছি তোর আর পূজার মধ্যে ঝগড়া হয়নি, কিন্তু তোরা শুধু শুধু আমাকে মিথ্যা বলে ভার্সিটিতে আনলি কেন? কারণ আমি ওদের বলেছি তোমাকে জানি সাথে করে ভার্সিটিতে নিয়ে আসে। জয়, অন্তত তোকে দিয়ে আমি এইটা আশা করিনি। আরোহী দেখেই আমি সেখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু দূরে যেতে আরোহী আমার সামনে চলে আসলো। আমি আরোহীকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু আরোহী আমাকে যেতে দিচ্ছে না, তাই আমি পিছনের দিকে চলে আসলাম। হঠাৎ করেই আরোহী আমার হাত ধরে ফেললো। আমার হাত ছাড়ুন। আগে তুমি আমার কথা শুনো, তারপর আমি তোমার হাত ছাড়বো। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে আমার মনে হয় না। তোমার না হলেও আমার কথা আছে, আর আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দিব না। আমি যাব কি যাব না সেটা কি আপনি ঠিক করে দিবেন নাকি? হ্যাঁ, কারণ আজ থেকে তোমার উপর আমার অধিকার। বললেই হলো।
হ্যাঁ, আর কথা না বাড়িয়ে আমি যা বলছি সেটা শুনো। না, আমি শুনবো না, আমাকে যেতে দিন। সাগর, একবারের কথা শুনে দেখ না কি বলে। তুই সেদিনের পর থেকে আরোহী কেমন হয়ে গিয়েছে, যদি তুই ভালো মতো ওর দিকে চেয়ে দেখতি তাহলে বুঝতে পারতি। তাছাড়া এতদিন আমি তোর সব কথা শুনেছি, আজকে না হয় আমার জন্য ওর কথা একবারের জন্য শুনে নে। 5 মিনিট সময় দিচ্ছি, যা বলার তাড়াতাড়ি বলতে বল, না হলে আমি চলে যাব। সাগর, বিশ্বাস করো, তুমি সেদিন চলে যাবার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জায়গা জুড়েছিলে। প্রতিদিন ভার্সিটিতে এসে তোমার সাথে কথা বলা, ঝগড়া করা, তোমার চেয়ে থাকা, এইসব অনেক মিস করতে থাকি। তোমাকে এত মিস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। যখন বুঝতে পারলাম তোমাকে সেদিন ওইসব কথা বলা আমার ভুল হয়েছিল, তখন তোমাকে কল করে ক্ষমা চাইতাম, কিন্তু সব সময় তোমার নাম্বার বন্ধ পেয়েছি। তাই প্রতিদিন জয়কে তোমাদের বাড়ি পাঠাতাম, তুমি কোথায় আর কবে বাড়িতে আসবে তা জানার জন্য। আবার নতুন কোন নাটক শুরু করলেন নাকি? আমি কোনো নাটক করছি না, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে সেদিন থাপ্পড় মারার জন্য তুমি যখন এখনও আমার উপর রাগ করে থাকো, তাহলে এই নাও আমার গাল, তোমার যত খুশি আমাকে থাপ্পড় মারো, আমি কিছু মনে করব না। তবুও দয়া করে আমার ভালোবাসাটা গ্রহণ করে নাও। তারপর আরোহী চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে থাকলে কি হবে? আরোহীর চোখ দিয়ে এখনো জল পড়ছে। একবার মনে হয়েছিল আরোহীর গালে 2টা থাপ্পড় মেরে দেই, কিন্তু আরোহীর সেই মায়াবী চেহারা দেখে আমি আর থাপ্পড় মারতে পারলাম না। তাই 2 হাত দিয়ে আরোহীর মুখ ধরে আরোহীর চোখের জল মুছে দিলাম। এরপর যদি আর কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে তোমাকে জীবনেও ক্ষমা করব না। কথা দিচ্ছি আর জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তারপর আরোহী আমার বুকে মুখ লুকালো। হয়েছে হয়েছে, তোমরা কোনো পার্কে না যে এইসব করবে। ভুলে যেও না তোমরা ভার্সিটিতে আছো। কথাটা শুনে আরোহী আমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আরোহীর মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে। সাগর, এতদিন তো আমি আর পূজা সবসময় তোদের ট্রিট দিয়েছি, আজকে কিন্তু তুই আর আরোহী আমাদের সবাইকে ট্রিট দিবি। ঠিক আছে, চলো। এরপর থেকে আমাদের ভালোবাসা চলতে লাগলো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। কিছুদিন ধরে আমি আরোহীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু কখনো ভাবতে পারিনি সেই পরিবর্তনের কারণ এইটা। আজকে ভার্সিটি বন্ধ, তাই ভেবেছিলাম আরোহীকে নিয়ে ঘুরতে যাব। কথাটা আরোহীকে বলতেই বলল তার নাকি অনেক জ্বর এসেছে, তাই আজকে বের হতে পারবে না। তাই আমি মন খারাপ করে শুয়ে রইলাম। একটু পরে মা আমার ঘরে এসে আমাকে শার্ট কেনার জন্য টাকা দিয়ে গেল। তাই ভাবলাম শপিং করে আসি, তাই জয়কে সাথে করে শপিং মলে চলে গেলাম। সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না আমি ঠিক দেখছি নাকি ভুল। আমি শপিং মলে গিয়ে যখন নিজের জন্য একটা শার্ট দেখছিলাম, তখনই কিছু দূরে একটা কাউকে দেখে আমার চোখ আটকে গেল। কারণ কিছু দূরে দেখলাম আরোহী একটা অপরিচিত ছেলের সাথে শপিং করছে। জয়, ওইটা আরোহী না? হ্যাঁ, আরোহী তো। কিন্তু কিছু সময় আগে আরোহী আমাকে বলল ওর নাকি অনেক জ্বর এসেছে। তাহলে এখানে কি করে? আমিও তো কিছু বুঝতেছি না। আচ্ছা দাঁড়া, ওকে একটা কল করে দেখি। আচ্ছা কর। আমি আরোহীকে কল করলাম। আরোহী, তুমি কোথায়? ঝড়ের কারণে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আর তুমি বলছো আমি কোথায়? ও, আমি তো ভাবছিলাম তোমাকে নিয়ে শপিং করতে যাব। আজকে তো শরীর ভালো না, তাহলে কালকে যাবো নে। এই, তোমার শরীর খারাপ? বিছানা থেকেও উঠতে পারছো না? তুমি হ্যাঁ, আমাকে দেখে ভয় পেলে নাকি? ভয় পাবো কেন? তাহলে এমনভাবে তোতলাচ্ছ কেন? কোথায়? আমি তো তোতলাচ্ছি না। এই না, জ্বরের কারণে তুমি বিছানা থেকে উঠতে পারছো না, তাহলে শপিং মলে কি করো? একটু আগে তুমি না বললি তুমি আমাকে নিয়ে শপিং করবে, তাই আমি চলে আসলাম। আমি শপিং কথা তোমাকে বলেছি 1 মিনিটও হয়নি, আর তুমি তার আগে এখানে উপস্থিত। জিনিসটা কেমন দেখায় না? বাবু, তুমি জানো না আমি তোমার মনের কথা আগে থেকেই বুঝতে পারি, তাই তো আমি এখানে আগেই চলে এসেছি। আমাকে কি দেখে বোকা মনে হয়, নাকি আমি কিছু বুঝি না কোনটা? এই যে ভাই, অনেক সময় ধরে দেখছি আপনারা আমার গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে কথা বলছেন আর তাকে বকছেন, কিন্তু আপনারা কারা আমি আপনাদের চিনলাম না। বাহ, এর মধ্যেই দেখি আর একটা নতুন বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছো। সাগর, তুমি আমাকে ভুল বুঝছো। আমার তো মনে হয় না এখানে ভুল বোঝার মতো কিছু আছে। এই, আপনারা সেই কখন থেকে শুধু শুধু আমার গার্লফ্রেন্ডের সাথে এমন করে কথা বলতেছেন কেন? কে আপনারা? ভাই দেখো, এমনিতেই মাথা গরম আছে, শুধু শুধু উল্টাপাল্টা কথা বলে আমার মাথাটা আরো গরম করিস না, তাহলে তোর জন্য ভালো হবে না। তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? জানিস আমি কে? এবার কিন্তু তুই বাড়াবাড়ি করে ফেলছিস। ভালো মতো আমার শার্টের কলার ছেড়ে দে, না হলে তোর জন্য ভালো হবে না। ছাড়বো না। কি করবি তুই? ধূপ ধূপ,
2টা ঘুষি সরাসরি গালে বসিয়ে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? সাহসের কি দেখেছিস? এরপর বাড়াবাড়ি করলে এখানে মেরে পুঁতে রেখে দিব। এক কথা দুই কথায় সব কিছু এক পর্যায়ে হাতাহাতিতে চলে গেল। মলে সবাই এসে আমাকে আর সেই ছেলেটাকে ছাড়িয়ে দিল। জয় আমাকে শপিং মলের বাইরে নিয়ে আসলো। আমি আসতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম ছেলেটাকে আরও কয়েকটা ঘুষি দিতে, কিন্তু জয়ের জন্য দিতে পারলাম না। সাগর, মাথা ঠান্ডা কর, সব জায়গায় মাথা গরম করলে হয় না। না না, আমার মাথা এইভাবে ঠান্ডা হবে না। কোথাকার কোন ছেলে, ওর কত বড় সাহস আমাকে মারতে চায়, ওকে আমি ছাড়বো না। তাহলে এখন কি করবি তুই? তুই আমাদের সব বন্ধুদের নিয়ে ছেলেটার বায়োডাটা আমাকে আজকে বিকালের মধ্যে এনে দে, তারপর দেখিস আমি কি করি। আচ্ছা, তুই মাথা ঠান্ডা করে বাড়িতে যা, আমি ছেলেটা সম্পর্কে সবকিছু জেনে তোকে বিকালে জানাবো। আচ্ছা। তারপর রাগের মাথায় সেখান থেকে চলে আসলাম। বিকেলে জয় আমাকে ফোন দিয়ে আড্ডার জায়গায় যেতে বলল। যত সময় আমি সেখানে চলে গেলাম। কিরে, ছেলেটাকে কোনো খবর পেয়েছিস? হ্যাঁ, ছেলেটা আরোহীদের এলাকারই, ওর নাম শান্ত। অনেক দিন ধরে আরোহীর পেছনে ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু আরোহী তো আমাকে কখনো বলেনি ওকে ওর এলাকার কোনো ছেলে বিরক্ত করে। আরোহী তোকে কেন বলেনি তা আমরা জানি না। এখন আগে বল। তারপর কিছুক্ষণ আগে ছেলেটা আরোহীকে প্রপোজ করে। আরোহী কিছুদিন ছেলেটাকে ঘুরিয়ে তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। কি তোরা মিথ্যা বলছিস না তো? না রে, আমার মিথ্যা বলছিস না। ওর এত বড় সাহস, ওই আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে, তার উপর আমাকে মেরেছে। ওর তো কিছু একটা করতে হবেই। সাগর দেখ, মাথা গরম করিস না। ছেলেটার জায়গায় তুই থাকলে তুই হয়তো এই কাজটাই করতি। তাই বলি কি, শুধু শুধু ছেলেটার সাথে ঝামেলা করিস না। ঝামেলা তো আমি করিনি, ঝামেলা করেছে আরোহী আর ওই ছেলেটা। কালকে প্রথমে ওই ছেলেটাকে শিক্ষা দিয়ে নেই, তারপর আরোহীকে শিক্ষা দিব। সত্যি করে বলতো তুই ছেলেটার সাথে কি করতে চাস? সেটা না হয় কালকেই জানতে পারবি। পরে আমি সেখান থেকে চলে আসি। পরের দিন দুপুরের দিকে সবাইকে নিয়ে আরোহীদের এলাকায় গেলাম। বলা বাহুল্য, আমাদের আর আরোহীদের এলাকা এক না। আরোহীর বাড়ি আমাদের পাশের এলাকায়। সেখানে গিয়ে ছেলেটাকে খুঁজে বের করলাম। তোর তো কম সাহস না, তুই আমাদের এলাকায় এসেছিস? আমার কত সাহস আছে সেই সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। এইসব বাদ দিয়ে এখানে যেটা বলতে এসেছি সেইটা আগে শোন। বল, কি বলবি? দেখ, তোর সাথে আরোহীর সম্পর্কে কিছুদিনের, কিন্তু আমার সাথে ওর সম্পর্ক প্রায় 2 বছরের। তাই আমি বলি, তুই শুধু শুধু আমাদের মাঝে আর থাকিস না। আমাদের মাঝে থেকে তুই সরে যা। যদি সরে না যাই তাহলে কি করবি? তার মানে তুই আরোহীর জীবন থেকে যাবি না? তারপর আর কি, আমি আর আমার বন্ধুরা মিলে ইচ্ছা মতো মাইর শুরু। ওর সাথে ওর কয়টা বন্ধু ছিল, কিন্তু ওরা ওকে বাঁচাতে এসে শেষ পর্যন্ত বেচারাও মার খেয়েছে। মার যাও বেশি দিতাম, কিন্তু জয়ের জন্য দিতে পারি নাই। জয় আমাদের সবাইকে নিয়ে চলে এসেছে। ছেলেটাকে মার দিয়ে এখন মনটা একটু হালকা লাগছে। তাই রাতে শুয়ে শুয়ে সিদ্ধান্ত নিলাম, কালকে ভার্সিটিতে গিয়ে আরোহীকে জিজ্ঞাসা করবো আমি থাকতেও কেন ছেলেটির সাথে সম্পর্ক করতে গেল। তাই সকালে উঠে জয় আর কয়েকটা বন্ধুদের সাথে ভার্সিটিতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে কালকে সেই ছেলেগুলো আমাদের সামনে চলে আসলো আর আমাকে মারতে শুরু করলো। ওরা আমাকে এমন মেরেছিল যার জন্য হাসপাতালে ভর্তি হতে হলো। মা বাবা ভাই বৌদি বারবার জিজ্ঞেস করেছিল আমাকে কে মেরেছিল, কিন্তু আমি তাদের বলি নাই। আমি সব থেকে বেশি অবাক হলাম যখন জানতে পারলাম আমি হাসপাতালে জেনেও আরোহী আমার সাথে একবারের জন্য দেখা করতে আসলো না। এমনকি আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। আমাকে হাসপাতালে 2 সপ্তাহের মতো থাকতে হয়েছিল। এই 2 সপ্তাহে আরোহীর সাথে আমার একবারও কথা হয়নি। আমি আরোহীকে ফোন করলেও আমার ফোন কেটে দিয়েছে, না হলে আরোহীর ফোন ব্যস্ত পেয়েছি। 2 সপ্তাহ পরে ভার্সিটিতে গিয়ে আরোহীকে খুঁজতে লাগলাম। কিছু সময় খোঁজার পর আরোহীকে পেয়েও গেলাম, কিন্তু তারপর আরোহীর সাথে আমার যে কথাগুলো হলো সেইগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি এই আরোহীকে চিনি না। আমি আরোহীর সাথে না, হয়তো অন্য কারোর সাথে কথা বলছি। কারণ আমি যে আরোহীর সাথে কথা বলছি সেই আরোহীকে আমি জীবনে দেখিনি। আরোহী, তুমি জানতে না 2 সপ্তাহ আগে তোমার সাথে দেখা সেই ছেলেটা আমাকে মেরে গিয়েছে আর আমি হাসপাতালে ছিলাম। হ্যাঁ জানতাম, তাতে কি হয়েছে? তুমি জানতে, অথচ একবারের জন্যেও আমাকে দেখতে যাওনি, এমনকি আমাকে ফোনও করলে না। কেন, তুই কি মরে গিয়েছিলি যে তোকে দেখতে যেতে হবে বা তোর খবর নিতে হবে? তুমি হঠাৎ করে আমার সাথে এমন করে কথা বলছো কেন? তুই যা করেছিস তারপরেও তুই ভাবিস কি করে আমি তোর সাথে ভালো করে কথা বলবো? আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে ভালো করে কথা বলতে পারবে না? কেন, তুই জানিস না তুই কি করেছিস? না। তুই সেদিন আমাকে শান্তর সাথে দেখে তার পরের দিন শান্তকে মারতে গিয়েছিলি কেন? তোকে বারবার বলতে চাচ্ছিলাম যা হয়েছে সব কিছু আমি তোকে পরিষ্কার করে বুঝিয়ে বলবো, কিন্তু তুই আমার কথা না শুনে শান্তকে মারতে গিয়েছিলি কেন? ওকে মেরেছি দেখে তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝি। তার পরের দিন যে শান্ত আমাকে মেরে গেল সেই খবর কি তুমি জানতে না? তোর কপাল ভালো যে শান্ত সেদিন শুধু তোর হাত পা ভেঙেছিল। আমি যদি আগে জানতাম যে তুই শান্তকে মেরেছিস
তাহলে আমিও কি বলতাম, তোকে একেবারে মেরে ফেলতে। বাহ বাহ, কয়েকদিনের ভালোবাসার জন্য 2 বছরের প্রেমিককে মেরে ফেলতে যাচ্ছিলে? কিসের প্রেমিক? কার প্রেমিক? তুই তো আমার প্রেমিক না। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা, আমাদের সম্পর্ক, সেটা কি ছিল? তোর সাথে আমার সব সম্পর্ক সেই দিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন তুই শপিং মলে সবার সামনে আমার কথা না শুনে শান্তের শরীরে হাত উঠিয়েছিলি। তুমি একসাথে 2টা ছেলেকে নিয়ে ঘুরবে, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে, আর আমি সবকিছু জেনে মুখে হাত দিয়ে বসে থাকতাম, তাই না? তোকে মুখে হাত দিয়ে বসে থাকতে কে বলেছে? শান্তর সাথে আমি সম্পর্কে জড়িয়েছি এইটা যখন তুই জেনেই গিয়েছিলি, তাহলে শান্তকে না মেরে আগে আমার সাথে এসে কথা বলে দেখতি। কারণ দোষটা তো শান্ত করে নেই, দোষটা আমি করেছিলাম। তুই একসাথে 2টা প্রেম করেছিস, এতে তোর একটু কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে আমি শান্তকে মেরেছি, সেই জন্যই তো। হ্যাঁ, সেজন্যই। আসলে আমারই ভুল ছিল, তোর মতো চরিত্রহীনা মেয়েকে ভালোবেসে। তোকে ভালোবাসার আগে তোর সম্পর্কে আর একটু ভালো করে জেনে নেওয়ার প্রয়োজন ছিল। কারণ যে মেয়ের একটা পুরুষ মানুষের ভালোবাসায় ভরে না, সে কতটা খারাপ হতে পারে আর নিচে নামতে পারে, সেটা জেনে তারপর তোকে ভালোবাসার উচিত ছিল। দেখ সাগর, তুই কিন্তু এখন বেশি বেশি বলে ফেলছিস। আমি একটু বেশি বলছি না? আমি যা বলছি সব ঠিক বলছি। তোর মতো চরিত্রহীনা মেয়েকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। আমাকে চরিত্রহীনা বলার আগে তুই নিজে দিকে তাকিয়ে দেখ। তুই তো দিন দিন গুন্ডা হয়ে যাচ্ছিস, রাস্তার গুন্ডাদের মতো যখন যাকে ইচ্ছে মেরে যাচ্ছিস। আমি যদি গুন্ডা হই তবুও তোর মতো চরিত্রহীনা না, তোর চেয়ে তো পতিতারাও ভালো। তোর এত বড় সাহস, তুই আমাকে পতিতাদের সাথে তুলনা করছিস? আমি যে তোর মতো একটা খারাপ মানুষের সাথে সম্পর্ক করেছি, সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমার তো নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি তোর মতো চরিত্রহীনাকে এতদিন কি করে ভালোবেসেছি। প্রথম প্রথম তোকে দেখে বোঝাই যেত না তুই এতটা খারাপ। আগে তোকে দেখে মনে হতো ভাজা মাছটাও হয়তো উল্টে খেতে পারিস না, কিন্তু তুই ভিতরে ভিতরে যে এমন, সেইটা কে জানতো? আর একবার যদি তুই আমাকে চরিত্রহীনা বলেছিস, তাহলে এর ফল তোর জন্য ভালো হবে না। কি করবি তুই? তাছাড়া তোকে একবার কেন 100 বার চরিত্রহীনা বলবো? তোর সাথে আমার সব সম্পর্ক আজকেই শেষ। এরপর থেকে তুই আমার সাথে আর জীবনেও যোগাযোগ করবি না। তোর সাথে আমি এমনিতেই সব সম্পর্ক শেষ করে দিতাম, কারণ আমি কোনো চরিত্রহীনার সাথে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমাকে থাপ্পড় মেরে তোর জীবনের সব থেকে বড় ভুল করেছিস। আমার মা বাবা জীবনে আমার শরীরে হাত তোলেনি, আর তুই কিনা আমাকে মারলি, তাও আবার এতবার। কাজটা তুই ঠিক করলি না। থাপ্পড় মেরেছি, বেশ করেছি। কি করবি তুই? কি করব সেটা তুই আস্তে আস্তে দেখতে পারবি। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম, কারণ আমার মাথায় এত রাগ উঠে গিয়েছে যে সেখানে থাকলে কি না কি করে বসতাম তা নিজেও জানি না। সাগর, আরোহীর সাথে সব সম্পর্ক শেষ করে কাজটাকে ঠিক করেছিস? হ্যাঁ, ঠিক করেছি, কারণ ওর মতো নোংরা মেয়েকে ভালোবাসা যায় না। তুই যেমনটা ভাবছিস সেটা তো ঠিক নাও হতে পারে। ঠিক কিনা বেঠিক সেটা আমি জানতে চাই না। আমি শুধু জানি আজকের পর থেকে ওকে সুখে থাকতে দিব না। কি করবি তুই? এখন ভাবিনি কি করব, কিন্তু তোর জন্য একটা কাজ আছে যা তোকে আমার জন্য করে দিতে হবে। কি কাজ? আমি তোর জন্য সবকিছু করতে পারি। আরোহী কখন কি করে বা না করে সব কিছুর খবর সব সময় আমাকে এনে দিবি। আচ্ছা। তারপর ক্লাস শেষ করে বিকালের দিকে আবার আরোহীর এলাকায় গেলাম, সেই শান্ত নামের ছেলেটার সাথে দেখা করতে। সাগর, তুই আবার শান্তর কাছে যাচ্ছিস কেন? ওর সাথে কিছু কথা বলতে। তুই কি মনে করিস ওই তোকে দেখলে তোর সাথে কথা বলবে? কেন বলবে না? তুই একে একবার মেরেছিস, কথাটা কি ভুলে গেছিস? আমি যেমন মেরেছি, শান্ত তো আমাকে মেরে গিয়েছে। তবু আমার মনে হয় না তুই আবার শান্তর কাছে গিয়ে কাজটা ঠিক করেছিস। তোর যদি মায়ের খাওয়া নিয়ে ভয় লাগে তাহলে তুই বাড়িতে চলে যেতে পারিস, আমি তোকে আটকাবো না। তোকে একা ওদের কাছে যেতে দিয়ে আমি বাড়িতে গিয়ে শান্তি পাবো না। তাহলে চুপচাপ আমার সাথে চল। আচ্ছা, তাহলে চল। তারপর আমি আর জয় শান্তর কাছে গেলাম। শান্তর কাছে যাওয়ার পর এমন কিছু হলো যার জন্য একজনের জীবনের সুখ শান্তি সব শেষ হয়ে গেল। সেই একজন কিন্তু আমি না, সেইটা হলো আরোহী। কিছু সময় পর আমি আর জয় শান্তর কাছে পৌঁছে গেলাম। কিরে, আজকে আবার হিরোগিরি করে মার দিতে এসেছিস নাকি? না। তাহলে কি মার দিতে এসেছিস? আজকে যখন এসে গিয়েছিস তাহলে আর তোকে প্রাণে বাঁচতে দিব না। সেদিন তোর এলাকায় ছিলি দেখে বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে আর বাঁচবি না। এই তোরা সবাই ওকে মার। দাঁড়া দাঁড়া, আগে তো আমাকে কিছু বলতে দে। কি বললি তুই?
তোর কোনো কথা আমি শুনতে চাই না। আর যদি শুনতে হয় তাহলে আগে তোকে মেরে নেই, তারপর তোর কথা শুনবো। শান্ত, সাগর তোমাকে মেরেছে, তুমিও সাগরকে মেরে দিয়েছো। তারপরে যেহেতু সাগর তোমার কাছে এসেছে, তাহলে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। আগে ওর কথা শুনে নাও, তারপর না হয় মেরে দিও। ঠিক আছে, বল কি বলতে এসেছিস। শান্ত, তুমি নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো আমার সাথে আরোহীর 1 বছরের সম্পর্ক ছিল, আর তারপরে ও আরোহীর তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে। হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? এতে আমার যেমন ক্ষতি হয়েছে তেমনি তোমারও ক্ষতি হয়েছে। তুই কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল। তার আগে আর একটা কথা তোমার জানা থাকা প্রয়োজন। কি? হ্যাঁ জানি, আরোহী দুপুরে আমাকে ফোন দিয়ে বলেছে। তুমি হয়তো জানো আজকে সকালে আমার আর আরোহীর সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। শান্ত এখন একটু মাথা ঠান্ডা করে ভাবতো, যেই মেয়ে আমাকে 2 বছর ভালোবেসে তোমার সাথে সম্পর্ক করতে পারে, সে কি তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক করবে না? তার কোনো নিশ্চয়তা আছে? কি বলতে চাচ্ছিস তুই? আমি বলতে চাচ্ছি, আমার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও যেই মেয়ে আমাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে গিয়েছে, সে তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যেতেও পিছুপা হবে না। তাছাড়া দেখো, আমি তোমাকে কোনোদিন দেখিনি, তুমি আমাকে কোনোদিন দেখোনি, কিন্তু তবুও কিছু সময় আগে তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আর এর কারণ সেই মেয়েটি। আচ্ছা, তোমার মন থেকে সত্যি করে আমার একটা প্রশ্নের উত্তর দিবে? এই যে আজকে আরোহীর জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাচ্ছ, যদি আমাকে মেরে ফেলো তাহলে কোনো একদিন আরোহী তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেলে সেও যে তোমাকে মারতে চাইবে, তখন তুমি কি করবে? কি হলো, উত্তর দাও। জানি না। তাহলে এর উত্তর জানার চেষ্টা করো। আমি এখন কি করব? তুমি এখন কি করবে সেটা আমার থেকে তুমিই ভালো জানো। আজকে তাহলে আসি। কথাটা বলেই আমি আর জয় সেখান থেকে চলে আসলাম। মানে? দেখ আরোহী, যখন ওর 2 বছরের সম্পর্ক ভেঙে চলে আসতে পেরেছে, তাহলে কোনো দিন তোকে ছেড়ে যাবে না। তার তো কোনো নিশ্চয়তা নেই। এখন তাহলে আমি কি করব? আমার মতে তুই আরোহীর সাথে সব সম্পর্ক শেষ করে দে। আমি আরোহীকে ছাড়া বাঁচতে পারবো না। আমি এই যে কয়েকটা দিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। দেখ, ভালোবাসা গেলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু জীবন গেলে জীবন আর ফিরে পাবি না। আজকে এই ছেলেটা ভালো বলে তোকে বুঝিয়ে গেল, কিন্তু পরে যে আরোহীর জীবনে আসবে সে যদি ভালো না হয়, তাহলে তো তোকে মেরে ফেলবে। তখন তোর পরিবারের কি হবে ভেবে দেখেছিস? না। তাই বলি, আরোহীর সাথে সব সম্পর্ক শেষ করে দে। আমি আমার মতো তোকে বললাম, এখন তোর যেইটা ভালো লাগে তুই সেইটা কর। আচ্ছা, আমি একটু ভেবে দেখি কি করলে ঠিক হবে। যখন আমি আর জয় আমাদের এলাকায় চলে আসলাম, তখন জয় আমাকে বলল, সাগর, তুই শান্তকে ওইসব বলে আসলি কেন? সেইটা কালকে বা পরশু জানতে পারবি। কিভাবে? একটু অপেক্ষা কর, একা একাই জানতে পারবি। 2 দিন পর আমি ভার্সিটির শহীদ মিনারে বসে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই জয় আমার কাছে আসলো। সাগর, একটা কথা শুনেছিস? কি? আরোহীর সাথে শান্তর সব সম্পর্ক শেষ করে দিয়েছে। এইটা তো হওয়ারই ছিল। তার মানে সেদিন তুই শান্তকে ওইসব ওর জন্যই বলে এসেছিলি? হ্যাঁ, তারপর আমি একটা হাসি দিলাম। আরোহীকে কষ্টে দেখে আমার যে কি ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই দিন বিকালে শান্ত আমাদের এলাকায় এসে আমাকে ধন্যবাদ বলেছিল, তার সাথে কিছু সময় আড্ডা দিয়ে চলে গিয়েছিল। দেখতে দেখতে 1 বছর চলে যেতে লাগলো। এর মধ্যে আরোহী আরও 2টা ছেলের সাথে সম্পর্কে গিয়েছিল, কিন্তু ওই 2টা সম্পর্ক আমি ভেঙে দিয়েছি। আরোহী 4 নাম্বার যে সম্পর্কটা করেছিল আর আমি ভেঙেছি, সেইটা আমাদের শেষ বছরের শেষ সেমিস্টারের কিছুদিন আগে। এই সম্পর্কটা ভাঙার পর অবশ্য আরোহী জেনে গিয়েছিল যে আমি ওর সব সম্পর্ক ভেঙে দিয়েছি। তাই একদিন আমার কাছে এসেছিল আমার সাথে ঝগড়া করতে। তুই তাহলে এতদিন আমার সব সম্পর্ক ভেঙে দিয়েছিস? কেন, তোর কি কোনো সন্দেহ আছে নাকি? তোকে যেটা জিজ্ঞেস করছি তার সরাসরি উত্তর দে। হ্যাঁ দিয়েছি। কি করবি তুই? কেন? আমি তোর কি ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করেছিস সেইটা কি তুই জানিস না? দেখ, তোর সাথে আমার যা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে তুই শুধু শুধু আমার জীবনে এসে আমাকে সুখে থাকতে দিচ্ছিস না কেন? সুখে থাকার চিন্তা তুই তোর মাথা থেকে ঝেড়ে ফেলে দে। কেন? কারণ আমি যতদিন জীবিত আছি তোকে সুখে থাকতে দিব না।
তুই শুধু শুধু আমার সাথে এমন কেন করছিস? আমাকে একটু শান্তিতে বাঁচতে দে না। দিব না, কি করবি তুই? এরপরেও তুই যদি আমার জীবনে এসে অশান্তি ফলানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে না। তুই আমার কিছু করতে পারবি না। আর বাকি রইল তোর জীবনে অশান্তি ফেলানো। সেটা তো আমি সেই দিন থেকে শুরু করেছি, যেই দিন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। কিন্তু তুই এখনও আমার কিছু করতে পারিসনি, আর না আগে পারবি। ঠিক আছে, এতদিন না হয় আমি প্রেম করেছি আর তুই ভেঙে দিয়েছিস, কিন্তু এর পরের বার আমি সরাসরি বিয়ে করব। তখন দেখব কি করে আমার বিয়ে ভাঙিস। শুধু শুধু নিজের অমঙ্গল ডেকে আনিস না। এতদিন তো শুধু তোর প্রেম ভাঙার কারণে তুই কষ্ট পেয়েছিস, কিন্তু একবার বিয়ে করতে গেলে আর আমি সেইটা ভেঙে দিলে তখন তুই সহ তোর সম্পূর্ণ পরিবারের মানুষ কষ্ট পাবে। তোর সাহস থাকলে আগে তুই আমার বিয়ে ভেঙে দেখা, তখন দেখা যাবে কে কষ্ট পায় আর কে সুখে থাকে। দেখা যাক শেষ হাসি কে হাসে। তারপর আরোহী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আমাদের সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যায়। আমি, আরোহী, জয়, পূজা আর আমাদের সব বন্ধু বান্ধবীরা ভালো রেজাল্ট করেই পাশ করি। রেজাল্ট দেওয়ার পর ঘুরে বেরিয়ে খেতে শুরু করি। বাবা অনেকবার বলেছে অফিসে যেতে, ব্যবসায় হাত দিতে, কিন্তু আমি অফিসে যাইনি। তারপর একদিন জয় এসে আমাকে বলল কালকে নাকি আরোহীর বিয়ে। সেইটা তো আপনারা প্রথমেই শুনলেন, আর এখানে সব অতীতের কাহিনী শেষ হলো। কালকে থেকে বর্তমানের কাহিনী শুনবেন আর জানতে পারবেন আমি আরোহীর বিয়েতে গিয়ে কি করেছিলাম, যার জন্য আরোহীর জীবন নষ্ট না হয়ে আমার জীবনই নষ্ট হয়ে। আরোহীর বিয়ের দিন সকালে আমি আড্ডার জায়গায় এসে বসে রয়েছি, কিন্তু আমার বন্ধুদের আসার কোনো চিহ্নই নেই। কি আর করার, একা একা দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর জয় সবাইকে নিয়ে আমার সামনে এসে হাজির হলো। তোদের আসতে এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোদের জন্য এখানে অপেক্ষা করছি, কিন্তু তোদের আসার কোনো নামগন্ধই নেই। কি করবো বল, রাজুর জন্য আমাদের সবার আসতে একটু দেরি হয়ে গেল। কেন? রাজু আবার কি করলো? তুই তো জানিস সাহেব যখন এ বাড়ি থেকে বের হয় তখনই ওনার মেয়েদের মতো সাজতে হয়, তাই একটু দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। সাগর, এখন বলতো আমাদের এত সকালে এখানে কেন রাখছিস? তোদের সবাইকে নিয়ে আজকে রাতে একটা জায়গায় যাব। তার আগে বল, তোরা কি বিয়ে খাবি? কার বিয়ে? ধরে নে আমার বিয়ে। এখন বল, বিয়ে খাবি নাকি না? ফ্রিতে পেলে কে না খায়। বিয়ে রাত 8টায়, তাই সবাই রাত 7টায় আমাদের বাসায় এসে পড়িস, বিয়ে খেতে যাব। ঠিক আছে। আর হ্যাঁ, রাতে কিন্তু কারো দেরি করলে চলবে না, সবাই সময় মতো চলে আসবি। আচ্ছা চল। তারপর সবাই যার যার বাড়িতে চলে গেলাম। দেখতে দেখতে রাত 7টা বেজে গেল। সবাই আমাদের বাড়িতে চলে আসলো। কি রে, তোরা কি কোথাও যাবি নাকি? হ্যাঁ, কোথায়? কিরে? বিষ? রাজু বাবাকে বলে দিচ্ছিল, কিন্তু আমি ওর মুখ ধরে আটকিয়ে ফেললাম। তুই ওর মুখ বন্ধ করে দিলি কেন? এমনি, আসলে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। রাতে ঘুরতে যাবি, তার উপর পাঞ্জাবি পরে? হ্যাঁ, এইটা একটু নতুন স্টাইল। তোরা দিন দিন কি সব স্টাইল করছিস সেটা আমার মাথায় ঢুকে না। তোমার মাথা ঢুকতে হবে না মা, আমরা গেলাম। কিন্তু ফিরবি কখন? এই তো 10টার আগে ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তুই তখন আমার মুখ থেকে ফেলে দিলি কেন? ধরবো না তো কি করব? তুই যদি বাবাকে বলে দিতি আমরা বিয়ে খেতে যাচ্ছি, তাহলে বাবা 1000টা প্রশ্ন করে বসতো আর আমাদের যাওয়া হয়ে উঠতো না। আহ! তারপর বাইক নিয়ে সব বন্ধুরা রওনা দিলাম। সবাই আমার পিছনে পিছনে আসছে। দেখতে দেখতেই আমরা আরোহীদের বাড়ির সামনে চলে আসলাম। আরোহীদের বাড়ির সামনে আগে থেকেই শান্ত আর ওর বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি ওদের বলেছিলাম আমরা আসবো আর আমাদের সাথে থাকতে, তাই ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে। সাগর, তুই আমাদের আরোহীদের বাড়িতে নিয়ে আসলি কেন? তোরা না বিয়ে খেতে চাইলি, তাই তোদের বিয়ে খাওয়াতে নিয়ে আসলাম। কিন্তু তুই না বললি তোর বিয়েতে খাওয়াবি? আরে গাধা, যদি আমার বিয়ে হতো তাহলে তোরা 1 মাস আগে থেকে জানতে পারতি। তাছাড়া
আমার বিয়ে হোক বা অন্য কারো, বিয়ে তো বিয়ে। সাগর, এখন তাহলে কি করবেই? যেইটা করতে এসেছি সেইটাই করব। মানে? সাগর, তোর মাথায় কি চলছে একটু বলবি? বিয়ে খেতে এসেছি, বিয়ে খাবো। আমার মাথায় কি চলছে সেটা না হয় পরে জানতে পারবি। আগে চল বিয়েটা খেয়ে আসি। তারপর সবাইকে নিয়ে খাবার খাওয়ার জন্য বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি উঠে আসলাম। এখন সময় এসেছে যেই কাজটা করার জন্য এখানে এসেছিলাম সেইটা করার। সাগর চল, এখন বাড়িতে চলে যাই। আর একটা কাজ বাকি আছে, সেইটা শেষ করে নেই, তারপরে যাব। এখন আবার কি কাজ বাকি আছে? কেন? যার বিয়েতে এসেছি তাকে আর তার বরকে দেখব না? মানে? আরে আমরা তো আরোহীর বন্ধু, তাই বাড়িতে যাওয়ার আগে চল আরোহী আর ওর হবু বরের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা চল। তারপর আমরা স্টেজের দিকে গেলাম। সেখানে আরোহী আর আরোহীর হবু বরকে বসিয়ে রাখা হয়েছে। স্টেজের সামনে গিয়ে দেখি আরোহীকে লাল বেনারসি পরিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে। আরোহীর সাথে আমার যখন সম্পর্ক ছিল তখন একবার আমি আরোহীকে বলেছিলাম ঠিক এইভাবেই আরোহীকে সাজিয়ে আমি বিয়ে করব। কিন্তু সে আরোহী কিনা আজকে অন্য কাউকে বিয়ে করছে। স্টেজে হবু বরের পাশে বসেও আরোহী ওর বান্ধবীদের সাথে কেমন হাসাহাসি করছে। আরোহীকে এত খুশি দেখতে আমার ভালো লাগলো না, তাই সবাইকে নিয়ে আমি স্টেজে উঠলাম। আমাকে দেখা মাত্রই আরোহীর মুখ কালো হয়ে গেল। কিরে, কেমন আছিস? ভালো। আমাদের কি তুই তোর হবু বরের সাথে পরিচয় করিয়ে দিবি না? না। আচ্ছা, ওনারা কে? তুমি তো আমাদের তো সব বন্ধু বান্ধবদের কথা বলেছো, কিন্তু এদের কথা তো কখনো বলো নাই। আরোহী, এটা কেমন কথা? তুই তোর হবু বরের কাছে সবার কথা বলেছিস, কিন্তু আমাদের কথা বলিসনি। এইটা কিন্তু ঠিক না। আরোহী যেহেতু বলে নাই, তাহলে আপনারাই চলেন। আপনারা কে? সাগর, তুই এখান থেকে যা। কেন? তোর হবু বরকে একটু বলি না আমি কে? আরোহী থাক না, একটু বলতে দাও না। বুঝছি, আরোহীর সামনে আমাকে আমার পরিচয় দিতে দিবে না, তাই চলুন আমরা পাশে গিয়ে কথা বলি। না না, যা কথা বলার আমার সামনেই বল। থাক না, উনি আমার সাথে একটু একান্তে কথা বলতে চাচ্ছেন। যখন তাহলে বলে আসি। হ্যাঁ চলুন, আমরা একটু একান্তে কথা বলে আসি। না না, আপনি ওর সাথে যাই না। আরোহী ওর হবু বরকে আটকানোর আগেই আমি ওনাকে নিয়ে একটু দূরে চলে গেলাম। আর হ্যাঁ, এখন বল কি বলতে চাস, আর আপনার পরিচয় কি? আমি কে সেটা জানার চেয়েও আপনার অন্য কিছু জানা বেশি প্রয়োজন। আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলেন। কি কথা? আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে এসেছেন, অর্থাৎ আরোহীকে যে বিয়ে করতে এসেছেন, আপনি কি ওর বিষয়ে একটু খোঁজখবর নিয়েছিলেন? কেন বলুন তো? কথাটা আপনাকে বলা উচিত কিনা তার উপর আরোহী একসময় আমার বান্ধবীর থেকে বেশি কিছু ছিল, তাই ভাবছি কথাটা আপনাকে বলবো কিনা। আরে ভাই, কথা এত না পেঁচিয়ে যা বলো সরাসরি বলেন। আসলে আরোহী মেয়েটার চরিত্র কিন্তু বেশি ভালো না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? এই জন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম না। জানি আপনি সবটুকু না জেনে উল্টো আমাকেই দোষী ভাবেন। আপনি একটু পরিষ্কার করে বলেন কি বলতে চাচ্ছেন। বললামই তো, আরোহী মেয়েটার চরিত্র ভালো না। আমার জানা মতে 4-5টা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল। তাছাড়া আমার জানার বাহিরে যে আরও কতজনের সাথে সম্পর্ক ছিল তার কোনো হিসাব নেই। আর হ্যাঁ, আপনার মতো একজনকে হয়তো আর বোঝাতে হবে না যে কোনো মেয়ের সাথে কোন ছেলের সম্পর্ক থাকলে তাদের মাঝে কী কী হয়। আপনি যদি ওকে নিয়ে কোনো হোটেলে যান তাহলে আপনাকে না চিনলেও ওকে ঠিকই চিনে ফেলবে। অনেকে তো ওদের কাণ্ড কাহিনীর ভিডিও আমাকে দেখিয়েছে। আপনি ভালো মানুষ, তাই আপনার জীবন যাতে নষ্ট না হয় তাই আপনাকে আগে থেকে সাবধান করে দিলাম। এখন তাহলে আমি আসি। হ্যাঁ। লোকটি শুধু মাথা নাড়ালো। কথাটা বলেই আমি সেখান থেকে আরোহীর কাছে চলে গেলাম। আমি তাহলে এখন আসি, ভালো থাকিস। তুই ওনাকে কি বলে আসলি? কি বলেছি সেটা তুই কিছু সময়ের মধ্যেই জানতে পারবি। চল আমরা সবাই চলে যাই। হ্যাঁ চল।
তারপর আমরা সবাই আমাদের এলাকায় চলে আসলাম। আমরা আমাদের এলাকায় আড্ডা দিতে লাগলাম। আমরা আমাদের এলাকায় এসেছি 8টা বাজার একটু আগে, আর এখন বাজে 12টা। আমি এখন আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই 4 ঘন্টার মধ্যে আমার জীবন সম্পর্ক বদলে গিয়েছিলাম আরোহীর জীবন নরক বানাতে। উল্টো আমার জীবনই নরক হয়ে গিয়েছে। চলুন তাহলে বলি কিভাবে আমার বিয়ে হলো। আরোহীর বাড়ি থেকে বেরিয়ে আমরা আমাদের এলাকায় এসে আড্ডা দিলাম। আমরা আরোহীর বাড়ি থেকে বেরিয়ে আসার কিছু সময় পরেই আরোহীর বিয়ের বাড়িতে একটা বড় ঝামেলা শুরু হয়ে গেল। আরোহীর হবু বর তার বাবাকে গিয়ে আমার বলা সব কথা বলল, আর তার বাবা সবাইকে নিয়ে বিয়ে ভেঙে চলে গেল। আরোহীর বাবা তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের একটা কথাই, আপনার এই চরিত্রহীনা মেয়েকে আমরা আমাদের ঘরের বউ করেই নিব না। শেষ পর্যন্ত বরপক্ষ সবাইকে নিয়ে চলে গেল। বরপক্ষ যখন আরোহীকে চরিত্রহীনা বলেছে, কথাটা শুনে আরোহীর বাবার মাথায় রাগ উঠে যায়। তাই আরোহীর বাবা তাড়াতাড়ি আরোহীর সামনে গিয়ে দাঁড়ালো। আরোহী ওর বাবার এমন রাগী মুখ দেখে ভয় পেয়ে যায়। তুই কার সাথে কি করেছিস? আমি কারোর সাথে কিছুই করি নাই। তাহলে তারা তো সম্পর্কে ওইসব বলে গেল কেন? আমি জানি না। সত্যি করে বল, কেন বললো? সাগর ওদের মিথ্যা কথা বলেছে। কোন সাগর? আমার সাথে যে সাগর পড়তো সে সাগর। কি? হ্যাঁ। ওর বাবার নাম্বার দে। ওর বাবার নাম্বার আমার কাছে নেই। তাহলে ওর বাবার ঠিকানা দে, আজকে এর একটা ভিত করতেই হবে। আরোহীর বাবা রেখে গেলে কি কি করতে পারে সেটা আরোহী ভালো করে জানে। তাই কথা না বাড়িয়ে আরোহী ওর বাবাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। আরোহী বাবার ঠিকানা পেয়ে আরও কয়েকজনকে সাথে করে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তারা আসার আগে বাড়ির সবাই খাবার খেয়ে মাত্র কথা বলতে বসেছে, তখনই তারা আমাদের বাড়িতে এসে উপস্থিত। আপনাদের তো ঠিক চিনলাম না, আপনারা কারা? আপনি আমাদের চিনবেন না, কিন্তু আপনার গুণধর ছেলে আমাদের ভালো করেই চিনে। আমার ছেলে আপনাকে কি করে চিনে? আর আপনারা হঠাৎ এখানে আসলেন কেন? কারণ আপনার ছেলে কিছু সময় আগে আমাদের বাড়িতে গিয়ে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। আপনি এসব কি যাতা বলছেন? আমার ছেলে কখনোই এইসব করতে পারে না। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে ডাকুন আপনার ছেলেকে, ওর মুখ থেকে আপনি সবকিছু শুনে নিয়েন। সাগর তো এখনো বাড়িতে ফিরে নাই। সেই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়িতে ফিরে আসে নাই। বাড়িতে ফিরে আসবে কি করে? নিশ্চয়ই আমার মেয়ের বিয়ে ভেঙে বন্ধুদের সাথে আনন্দ করছে। সাগর এমন কখনোই হতে পারে না। তাহলে ওকে বাড়িতে এনে জিজ্ঞাসা করো এমন করছে কিনা। ঠিক আছে, আমি এখনই ওকে বাড়িতে আসতে বলছি। সাগরকে বলিস ওর সব বন্ধুদের নিয়ে এখানে চলে আসতে। আচ্ছা। তারপর ভাইয়া আমাকে ফোন করে সব বন্ধুদের নিয়ে বাড়িতে আসতে বলল। কারণ জানতে চাইলে কিছু না বলেই ফোন রেখে দেয়। আমি সবাইকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আমাদের বাড়িতে কয়েকজন মানুষ বসে রয়েছে। আমি এর আগে আরোহীর বাবাকে কখনো দেখি নেই, তাই তাকে চিনতে পারলাম না। সাগর, তুই ওনাকে চিনিস না? কে উনি? আপনি না বললেন সাগর আপনাকে চেনে, তাহলে এখন চিনলো না কেন? আপনার ছেলে আমাকে না চিনলেও আমার মেয়েকে ভালো মতোই চিনে। আপনার মেয়ের নাম কি? আরোহী, আর আমি আরোহীর বাবা। এবার তো আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছো। কথাটা শুনে আমি অনেকটা ভয় পেলাম। হ্যাঁ। সাগর, তুই আর তোর বন্ধুরা একটু আগে গিয়ে ওনার মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে এসেছিস। কি হলো, সত্যি করে বল, তুই ওনার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিস কি না? হ্যাঁ। ঠাস ঠাস ঠাস। বাবা আমাকে থাপ্পড় মারলো। জীবনের প্রথম বাবা আমার গায়ে হাত তুললো, তাই সাথে সাথে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। তুই জানিস একটা মেয়ের বিয়ে ভাঙা কত বড় অপরাধ? কোনো মেয়ের বিয়ে যদি একবার ভেঙে যায় তাহলে সেই মেয়েকে কত কিছু সহ্য করতে হয়, তোর কোনো ধারণা আছে? বাবা, আসলে তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। মেয়েটা তোর কি ক্ষতি করেছিল যার জন্য তুই মেয়েটার বিয়ে ভেঙে দিলি? আমি সব কাহিনী বললাম। যা হওয়ার হয়ে গিয়েছে। আমার মেয়ে যেমন ভুল করেছিল তার উপর রাগ করে আপনার ছেলে এমন করেছে, কিন্তু এখন কোনো একটা ব্যবস্থা করে দিন যাতে আমার মেয়েটা ভালো থাকে। আমরা জানি কোনো মেয়ের বিয়ে ভেঙে গেলে তাকে আর কেউ বিয়ে করতে চায় না। তার উপর সাগর এমন অপবাদ দিয়ে ওর বিয়ে ভাঙিয়েছে যে আরোহীকে হয়তো আর কেউই বিয়ে করবে না। মা,
তাহলে এখন কি করব? এখন শুধু একটা রাস্তা খোলা আছে। কি সেইটা? সাগরের সাথে আরোহীর বিয়ে দিয়ে ওকে আমাদের ঘরের বউ করে আনবো। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। আর বিয়ে আজকে রাত 12টায় হবে। আপনারা বাড়িতে গিয়ে রাত 12টায় বিয়ের ব্যবস্থা করুন। আমরা একটু পরেই সাগরকে নিয়ে আসছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আজকে আপনার জন্য আমার মেয়ের বিয়ে হতে চলেছে। এখানে ধন্যবাদ জানানোর কিছুই নেই। আমার ছেলে যেই অপরাধ করেছে তা ওকেই ঠিক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বাড়িতে গিয়ে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা, বাবা, আমি আরোহীকে বিয়ে করতে পারবো না। তুই যদি আর একটা কথা তোর মুখ দিয়ে বের করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তুই কি বললি, এই বিয়ে করবি না? তুই যদি এই বিয়ে না করিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের গলা দড়ি দিয়ে মরে যাব। তুমি এসব কি অলক্ষণে কথা বলছো? তাছাড়া আর কি করব? ওর মতো ছেলেকে জন্ম দিয়ে এখন আমার সামনে মরা ছাড়া আর কোনো পথ খোলা নাই। না না, তুমি আর মরার কথা বলো না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তাহলে যা, চুপচাপ বিয়ের জন্য তৈরি হয়ে নে। আচ্ছা। তারপর আমি তৈরি হতে চলে গেলাম। দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল। এতটা সময় যে কোথা দিয়ে শেষ হলো তা আমি নিজেও জানি না। সাগর, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? ভাবছি আমি কি করতে গেলাম আর আমার সাথে কি হয়ে গেল। আমি তো এটা চাইনি। আমরা যেমনটা চাই তেমনটা হবে, সেটা তো কোথাও লেখা নাই। তাছাড়া কথায় আছে, যখন যা হয় মঙ্গলের জন্যই হয়। ওর মতো একটা মেয়েকে বিয়ে করে আমার কি মঙ্গল হবে সেটাই তো মাথায় আসছে না। হবে হবে, এখন কথা না বাড়িয়ে ঘরে যা। আমার ঘরে যেতে ইচ্ছে করছে না। চল না ছাদে যাই। না, কাকা বলেছে তোকে বাসর ঘরে দিয়ে আসতে। তুই তাড়াতাড়ি ঘরে যা, তারপর আবার কাকাকে গিয়ে বলতে হবে যে তুই তাকে ঘরে দিয়ে এসেছিস। আচ্ছা, যাচ্ছি। তারপর ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বাসর ঘরে প্রবেশ করলাম। কিন্তু তারপর যে আমার সাথে কি হলো তা আমি কখনো ভাবিওনি এমন কিছু হবে। বাসর ঘরে ঢুকতেই দেখলাম আরোহী পায়ের উপর পা তুলে শুয়ে রয়েছে। আমি আস্তে আস্তে বিছানার সামনে গেলাম। কি রে, কেমন দিলাম? কেমন দিলাম মানে? মানে গিয়েছিলি তো আমার বিয়ে ভেঙে আমার জীবন নরক করতে, কিন্তু উল্টো আমি তোর জীবন নরক করে দিলাম। তুই এখনো বুঝতে পারছিস না আমার সাথে বিয়ে হয়ে তোর কত বড় ক্ষতি হয়েছে? ক্ষতি তো আমার হই নাই, ক্ষতি হয়েছে তোর। বিয়ে ভাঙার কারণে কি তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমার মাথা নষ্ট হয়নি। কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর মাথা নষ্ট হয়েছে। না হলে কি কেউ এমন পাগলের মতো প্রলাপ করে? আমি পাগলের মতো প্রলাপ করছি কি না তুই এখন না, আস্তে আস্তে বুঝতে পারবি। কি করবি তুই? সেটা সময় হলেই দেখতে পারবি। যাই করিস না কেন বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এমনিতেই তোর জন্য আজকে প্রথমবার বাবা আমার শরীরে উঠিয়েছে। তাহলে আমার বিয়ে হওয়ার আগেই কাজ শুরু হয়ে গিয়েছে। কি কাজ? সেটা তুই বুঝবি না। এখন আমার বিছানা থেকে ওঠ, আমি ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? সেইটা আমি জানি নাকি? তুই জানবি না তো কে জানবে? আমি না তোর বউ? কিসের বউ? আমি তোকে আমার বউ মানি না। এখন বিছানা থেকে ওঠ, আমি ঘুমাবো। আগে বল আমি কোথায় ঘুমাবো, তারপরে উঠবো। নিচে ঘুমা। না, আমি নিচে ঘুমাতে পারি না। পারতে হবে। আর যদি বেশি কষ্ট হয় তাহলে বাপের বাড়ি চলে যা। না হলে তোর বাবাকে ফোন করে বল তোর জন্য বিছানা দিয়ে যেতে। না হলে তুই আর বিছানায় ঘুমাতে পারবি না। এত রাতে বাবা কি করে আমাকে বিছানা এনে দিবি? সেইটা আমি জানি না। তুই এখন এখান থেকে সর। তারপর আমি বিছানায় গিয়ে আরোহীকে নিচে নামিয়ে লাইট অফ করে ঘুমিয়ে রইলাম। আরোহী কিছু সময় দাঁড়িয়ে থেকে নিচে শুয়ে রইল। সকালে আমি ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ করে বাবা আমার ঘরে এসে আমাকে বিছানা থেকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বসলো। বাবার থাপ্পড় খেয়ে আমার ঘুম ভেঙে গেল। থাপ্পড় খাওয়ার পরে আমি তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম। আমার চোখের সব ঘুম সেই থাপ্পড়ের সাথেই হাওয়া হয়ে গিয়েছে। তোর হঠাৎ করে কি হলো যার জন্য সকালে আমাকে এসে মারলে? তুই না আমার ছেলে, তবুও তোর এত নিচে একটা কাজ করতে একটু লজ্জা পেল না? এতদিন তোর সব দুষ্টুমি ফাজলামি আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে যাবি, এতটা নিচু কাজ করবি
সেইটা আমরা ভাবি নাই। কেউ কি একটু আমাকে বলবে আমি কি করেছি? কেন তুই জানিস না তুই কি করেছিস? আমি জানলে কি আমি তোমাদের কাছে জানতে চাইতাম? তুই মেয়েটাকে সারা রাত ঘরের বাইরে বসিয়ে রেখেছিলি কেন? আমি আবার কাকে ঘরের বাইরে বসিয়ে রেখেছি? তোর লজ্জা করে না আমাদের সামনে এমন নাটক করে আর মিথ্যা বলতে?